এই লোকটা একজন সিকিউরিটি এজেন্ট। একদিন তার ডিউটির সময় হঠাৎ বোমা হামলা হলে সে পড়ে যায়। ঠিক তখনই একটা কুকুর তার উপর দিয়ে যাওয়ার সময় বলে, ধরো বেটা, এমন সিরিয়াস মোমেন্টে কেউ এভাবে শুয়ে থাকে? কুকুরের মুখে এমন কথা শুনে লোকটা তো অবাক হয়ে যায়। আর এরপর থেকে লোকটা সব পশু পাখির কথা শুনতে পায়। তবে আশ্চর্যকর ব্যাপার হলো, লোকটা তো পশু পাখিদের একেবারে পছন্দ করতো না, কিন্তু তারপরেও তার সাথে ঘটে গেল এমন একটি ঘটনা, সে এখন সব পশু পাখির কথা শুনতে পাচ্ছে। এদিকে বেচারার একটা কিউট পান্ডাকে উদ্ধার করার অভিযানের দায়িত্ব এসে পড়ে। এই পশু পাখিদের যন্ত্রণায় লোকটার ঠিক কি অবস্থা হয় এটা জানতে হলে আমাদের দেখতে হবে পুরো গল্পটি। তো চলুন আজকের এই মজাদার গল্পটি শুরু করা যাক। গল্প শুরুতে আমরা মিস্টার পারফেকশনিস্ট তাইজুকে দেখতে পাই। তাকে পারফেকশনিস্ট বলার কারণ হলো সে সবসময় পারফেক্ট থাকতে পছন্দ করে। সে সবসময় ডিসিপ্লিন লাইফস্টাইল ফলো করে। সে তার ঘরের সব জিনিসগুলোকে একেবারে পারফেক্ট ভাবে গুছিয়ে রাখে। সে এতটাই পারফেক্টনেস ফলো করতো যে তার প্রত্যেকটা জিনিস গোছানো থাকতে হবে। এমনকি সে যেসব পোশাক আশাক পরবে তাও একেবারে পারফেক্ট হতে হবে। প্রতিদিন সকালে সে ঠিক মেপে মেপে 130 ক্যালোরি খাবার খাবে। সে না একটু বেশি খাবে না একটু কম খাবে। এক কথায় বলতে গেলে পারফেকশনের উপরে তার একেবারে টোটালি মনোযোগ সব সময় থাকে। তার এই পারফেকশনিস্ট মন মানসিকতার কারণে তার পার্সোনাল লাইফটা অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে, কিন্তু তার প্রফেশনাল লাইফে এটা অনেক সাহায্য করে। বর্তমানে তাইজু সাউথ কোরিয়ার একটা নামি দামি সিকিউরিটি এজেন্সিতে চাকরি করে। এই এজেন্সিটার নাম হলো NIS। তবে এই লোকটার একটা বড় সমস্যা হচ্ছে সে কোনো জীবজন্তুকে একেবারে পছন্দ করে না। কোনো পশু পাখি দেখলে তার একেবারে গা ঘিন ঘিন করা শুরু করে। একদিন সে লিফটে ওঠার পরে তার সাথে আরো একটা লোক তার কুকুরটা নিয়ে ওঠে। কুকুরটাকে দেখে তো সে তাকে ভেঙাতে শুরু করে। এটা দেখে কুকুরটার খুবই রাগ হয়, তাই সে সুযোগ বুঝে তাইজুর মুখের উপরে হিসু করে দেয়। এদিকে কুকুরের মালিক তো সেটা দেখতে পেয়ে তাড়াহুড়া করে তার মুখটি মুছে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এতে তো তাইজুর মেজাজ আরো বেশি খারাপ হয়ে যায়, কেননা সে তো পশু পাখি এমনিতেই দেখতে পারে না। তবে অফিসে পৌঁছানোর পরে তার মুডটা একটু ভালো হয়, কেননা তার বন্ধুদের কাছ থেকে সে জানতে পেরেছে তার প্রমোশনের কথাবার্তা চলছে। এরপরে তাদের অফিসে একটা মিটিং ডাকা হয়। মিটিং এ তাদের বস তাদেরকে বলে, চায়না থেকে আমাদের দেশে একটা ভিআইপি গেস্ট আসছে, আর এখানে এসে তার যেন কোনো সমস্যা না হয় সেটা দেখার দায়িত্ব আমাদের উপরেই পড়েছে। কোনোভাবে যেন তাকে কোনো সমস্যায় ফেলা না হয়, কেননা এটার সাথে আমাদের এজেন্সির রেপুটেশন জড়িত, এবং সেই সাথে এটা কোরিয়া এবং চায়নার দুই দেশের সম্পর্কের সাথে অনেক প্রভাব রাখে। তাই আমাদেরকে খুব সতর্কতার সাথে দায়িত্বটি হ্যান্ডেল করতে হবে। যদি আমরা কাজটা সুন্দরভাবে শেষ করতে পারি তাহলে আমরা পরবর্তীতে আরো বড় বড় প্রজেক্টের দায়িত্ব পাবো। বস তখন সবাইকে জিজ্ঞাসা করে, কে এই কাজের দায়িত্ব নিতে রাজি আছো? তখন তাইজু এবং অন্যান্য কয়েকজন হাত তোলে। তবে যেহেতু তাইজু ছিল একজন পারফেক্ট মানুষ, তাই তার উপরে দায়িত্বটা এসে পড়ে। এরপর তাদের বস তাদেরকে তাদের দেশে বেড়াতে আসা সেই ভিআইপিটাকে দেখায়। এটা দেখে তো তাইজুর মাথায় আকাশ ভেঙে পড়ে। সে দেখে আসলে সেই ভিআইপিটা কোনো মানুষ না, বরং এটা চায়না থেকে আসা একটা পান্ডা। এই পান্ডাটার নাম ছিল মিংমিং। সে কোরিয়ায় আছে একটা শো এর কারণে। এদিকে তাইজু তো একেবারেই কোনো জীবজন্তুকে পছন্দ করতো না, কিন্তু যেহেতু তার এখন প্রমোশনের কথা চলছে এবং অফিস থেকে তাকে সিলেক্ট করা হয়েছে, তাই তাকে বাধ্য হয়ে দায়িত্বটি নিতে হয়। অবশেষে সে তার সব অ্যারেঞ্জমেন্ট ঠিকঠাক ভাবে করা শুরু করে দেয়। ইভেন্টের দিন সে তো বেশ কড়া সিকিউরিটির ব্যবস্থা করে। এদিকে পুলিশ, মিলিটারি এবং ডগ স্কোয়াডদের অনেকগুলো টিম মিলে সেই জায়গাটাকে খুব সুন্দর করে পর্যবেক্ষণ করে রেখে দেয়, এবং তারা সবাই মিলে মিং ম্যাডামকে নির্দিষ্ট লোকেশনে হাজির করায়। সেখানে তাইজুর আবার দেখা হয় তার এক বন্ধু ক্রোনির সাথে। ক্রোনি আবার কিছুদিন আগে নিউজিল্যান্ডে গিয়েছিল, তাই সেখান থেকে সে তাইজুর জন্য একটা ডিভাইস এনেছে। এই ডিভাইসটা হলো একটা স্পেশাল কলম। কলমটার স্পেশালিটি হলো এটার আশেপাশে থাকা যে কোনো ইলেকট্রনিক ডিভাইসকে কিছুক্ষণের জন্য স্টপ করে দিতে পারে। সে তাইজুকে ডেমো দেখানোর চক্করে সুইচটাতে টিপ দেয়, আর আশেপাশে সবার কাছে থাকা ইলেকট্রনিক ডিভাইসগুলো সব বন্ধ হয়ে যায়। এটা দেখে বিরক্ত হয়ে তাইজু তার কাছ থেকে কলমটা কেড়ে নেয় এবং সুইচটা অফ করে দেয়। সাথে সাথে বলে, তুমি আসলে একটা ইডিয়েট, তুমি যেখানে যাও সেখানে কোনো না কোনো অঘটন ঘটিয়ে রাখো। আসলে এই ক্রোনি লোকটা মানুষ হিসেবে অনেক ভালোই ছিল, কিন্তু বেচারার কপাল এতটাই খারাপ যে সে যখনই কোনো ভালো কিছু করতে যায় সেটাই উল্টা হয়ে যায়। এরপরে অনুষ্ঠান শুরু হয়ে যায়। তারপরে মিংমিংকে স্টেজে আমন্ত্রণ জানানো হয়। সবাই তো তাকে দেখে ভীষণ খুশি হয়, কিন্তু তখনই একদল লোক এসে সেখানে আশেপাশে স্মোক গ্রেনেড ছুড়ে দেয়, আর সেই ধোঁয়ায় ভয় পেয়ে সবাই তো ছুটাছুটি করতে শুরু করে দেয়। এদিকে ভয় পেয়ে আমাদের মিংমিং ম্যাডামও সেখান থেকে পালিয়ে যেতে থাকে। মিংমিংকে বাঁচানোর জন্য তাইজু তার পিছু ধাওয়া করে, আর এদিকে ক্রোনি একটা বড় গল্পের গাড়ি নিয়ে মিনমিনকে ধাওয়া করার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই ওই লোকগুলো মিংমিনকে অজ্ঞান করে তাদের সাথে করে নিয়ে চলে যায়। তাইজু তো তাদেরকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু কিডন্যাপাররা তার সামনেও একটা স্মোক গ্রেনেড ছুড়ে মারে।
তাই ধোয়ার কারণে সে কিছুই দেখতে পায় না। আর সেই সুযোগে ওই লোকগুলো পালিয়ে যায়। তারপরেও তাইজু তাদেরকে গুলি করতে যাবে, কিন্তু ঠিক তখনই ক্রনি তার কাভার ভ্যান দিয়ে তাইজুকে এক ধাক্কা মেরে দেয়। আর সেই ধাক্কায় সে উড়ে গিয়ে রাস্তার উপর পড়ে। এতে তার মাথায় অনেক আঘাত লাগে। সে জ্ঞান হারাবে। ঠিক তার আগ দিয়েই সে খেয়াল করে একটা কুকুর তার দিকে দৌড়ে আসছে। কুকুরটা তার উপর দিয়ে টপকে যাওয়ার সময় বলে, এইরকম একটা সিরিয়াস মোমেন্টে কেউ এইভাবে রাস্তায় লেটকায় ঘুমায়? এই বলে তাকে তো এক বকা দিয়ে চলে যায়। আর এটা শোনার সাথে সাথে তাইজু বেহুশ হয়ে যায়। সে জ্ঞান ফিরলে দেখে সে একটা হসপিটালে ভর্তি। হসপিটালে বসে সে জানতে পারে কালকে মিংমিং এর কিডন্যাপ হওয়ার ঘটনাটি NIS এর গোয়েন্দা সংস্থা একটা প্ল্যান বলে চালিয়ে দিয়েছে। মিডিয়াতে কোনোভাবে এটা জানতে দেওয়া হয়নি যে মিংমিং সত্যি সত্যি কিডন্যাপ হয়েছে। মিডিয়াতে আসলে এটা বোঝানোর চেষ্টা করা হয়েছে ওই দিন আসলে মিংমিং কিডন্যাপ হয়নি। মিংমিং এর মতোই দেখতে ডামি একটা পুতুল সেদিনকে কিডন্যাপ হয়েছে। ওই পান্ডাটা আসলে মিংমিং এর একটা ডামি ছিল। আসলে মিংমিং এর কিডন্যাপের ঘটনাটা যেন মিডিয়ার সামনে না আসে সেই জন্য এই প্ল্যানটা করা হয়েছে। পরদিন অফিসে যাওয়ার সময় যখন সে লিফটে ওঠে তখন আবার সেই কুকুরওয়ালা লোকটা তার সাথে লিফটে থাকে। কিন্তু এবার সে লিফটে ঢোকার পরে একটা মজার কাণ্ড ঘটে। তাইজ তখন শুনতে পায় কুকুরটা তাকে বলছে, ইস, আজকেও যদি সুযোগ পেতাম তাহলে তোর মুখে আবার প্রসাব করে দিতাম। এটা শুনে তো তাইজ অনেক ঘাবড়ে যায়। সে তো মনে মনে ভাবতে থাকে আমি হয়তো মনে হয় এবার পাগল হয়ে গেছি। সে টেনশনে দৌড়ে চলে যায় একটি শপিং মলে। সেখান থেকে সে অনেকগুলো ভালো ভালো খাবার কিনতে থাকে। সে মনে করে তার হয়তো খাবার দাবার খেয়ে শরীরটা সুস্থ করতে হবে। কেনাকাটা করতে করতে যখন সে এনিমাল সেকশনে পৌঁছায় তখন হঠাৎ বক্সের মধ্যে থাকা একটি ইঁদুর তার দিকে তাকিয়ে বলে, প্লিজ আমাকে তোমার বাড়িতে নিয়ে যাও। তখন তার পাশের একটি বক্স থেকে আরেকটা হেগ হক বলে, তুমি ওকে না নিয়ে আমাকে নাও, দেখো আমি কিন্তু অনেক ভালো এবং আমার উপরে ডিসকাউন্ট চলছে। এটা দেখে তো তাইজু আরো ভয় পেয়ে যায়। আর সে সেখান থেকে দৌড়ে পালিয়ে তার নিজের অফিসে চলে যায়। কিন্তু অফিসে এসে ওই বেচারা শান্তি পায় না। অফিসে অ্যাকোরিয়ামে থাকা মাছগুলো তাকে নিয়ে অনেক কানাঘুষা করতে থাকে। তারা বলতে থাকে এই লোকটা কালকে পর্যন্ত প্রমোশনের জন্য ছোটাছুটি করছিল আর এখন তার কপালে তো চাকরিটাই থাকবে না। তাইজু তো এবার খুবই বিরক্ত হয়ে যায়। তার সাথে এটা হচ্ছেটা কি সে তো কিছুই বুঝে উঠতে পারছে না। সে কি পাগল হয়ে গেল নাকি তার মধ্যে কোনো সুপার পাওয়ার চলে আসলো, সে কিছুই বুঝতে পারছে না। যাই হোক, মাছদের কথা শুনে সে তার বস গিয়ে বলে, বস আমাকে কি চাকরি থেকে বের করে দেওয়া হবে? বস তখন বলে, না এমন কেন হবে, তুমি তো আমাদের সব থেকে ইন্টেলিজেন্ট একটা পার্সন, তুমি তো আমাদের বেস্ট এজেন্ট, তোমাকে বের করে দিলে তো আমাদের কোম্পানিরই লস। বসের কথা শোনার পরেও মাছগুলো তাকে নিয়ে হাসাহাসি করছিল আর কানাঘুষা করছিল। তাইজুটো এটা দেখে রেগে গিয়ে অনেক জোরে চিৎকার করে ওঠে। আর তাকে তো হঠাৎ এরকম ষাঁড়ের মতো চিৎকার করতে দেখে সবাই তো চমকে যায়। তখন বস তাকে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে, তুমি এমন চিৎকার চেঁচামেচি করছো কেন? তাইজু তখন তার বসকে বলে, বস আমি এখন এই মাছগুলোর কথা শুনতে পাচ্ছি, ওরা আমাকে নিয়ে হাসাহাসি করছে। তাইজুর কথা শুনে বস মনে করে বেচারা মাথায় আঘাত পেয়ে হয়তো পাগলই হয়ে গেছে, এই জন্য মনে হয় সে এমন ভুলভাল কথা বলছে। এরপরে বস তাকে বলে, দেখো তুমি এখন বেশ অসুস্থ, তোমার উচিত এখন বাসায় গিয়ে রেস্ট নেওয়া, তুমি সুস্থ হলে তারপরে অফিসে এসো। এরপরে অফিস থেকে বের হয়ে সে একটা চিড়িয়াখানা হয়ে বাড়ির দিকে যাচ্ছিল। তখন সেখানে সে দেখে একটা পান্ডা তাকে হাই বলছে। এই পান্ডাটা আসলে আর কেউই নাই, বরং তারই বন্ধু ক্রনি। ক্রনিকে আসলে পান্ডা সাজিয়ে চিড়িয়াখানায় রাখা হয়েছে যাতে NIS এর বলা সেই মিথ্যা খবরটাকে সত্য বানানো যায়। তাইজুর সাথে কথা বলতে বলতে হঠাৎ করে বেচারার হাত থেকে সিগারেটটা ছুটে গিয়ে তার গায়ে আগুন ধরে যায়। আর তাকে তো আসল পান্ডা মনে করে সবাই হসপিটালে নিয়ে যায়। সেখানে তাইজুর দেখা হয় একটা গরিলার সাথে। গরিলাটা তাকে বলে, আমি সেই VIP পান্ডাটার খোঁজ জানি, কিন্তু সেটাকে জানার জন্য তোমাকে আমার জন্য একটা ম্যাগাজিন এনে দিতে হবে। গরিলার কথা শুনে তাইজু সত্যি সত্যি তাকে একটা ম্যাগাজিন এনে দেয়। ম্যাগাজিনটা খুলে খানিকক্ষণ সেলিব্রিটি গরিলাদের ছবি দেখে গরিলাটি তখন তাইজুকে বলে, আসলে সেই সেলিব্রিটি পান্ডাটা কোথায় আমি সেটা জানি না, আমি তোমাকে মিথ্যা বলেছিলাম, কিন্তু ওই দিন আলী নামে যে কুকুরটা তোমার উপর দিয়ে গিয়েছিল সে ঠিকই জানে পান্ডাটা কোথায়। গরিলার কাছ থেকে এই ইনফরমেশনটা পাওয়ার পর সে আলীর সাথে দেখা করার জন্য তাকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে সে একটা পোড়া বাড়ির মধ্যে গিয়ে দেখে সেখানে আলী বসে বসে অন্যান্য পশু পাখিদেরকে অনেক গল্প শোনাচ্ছে। সে সেখানে তার নিজের বীরত্বের গল্প শোনাচ্ছিল। সে বলছিল সে কিভাবে সাইবেরিয়াতে সেনাবাহিনীতে থাকা অবস্থাতে সেনাবাহিনীর লোকেদের প্রাণ বাঁচিয়েছে। হঠাৎ করে তাইজুকে সবাই ঢুকে পড়তে দেখে সবাই মিলে তাইজুর উপরে হামলা করে। তখন তাইজু কতগুলো খাবার সস নিয়ে তাদের দিকে ছুড়ে মারে এবং তারা সেগুলা খেতে শুরু করে দেয়। আর সেই ফাঁকে তাইজু আলীকে নিয়ে দৌড় লাগায় এবং সে গাড়িতে করে যাওয়ার সময় তাইজু আলীকে মিংমিং এর কিডন্যাপার সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু আলী তাকে কিছুই বলতে রাজি হয় না। পরে সে মনে মনে ভাবে যেহেতু একটা সুযোগ পাওয়া গেছে এই সুযোগটা কাজে লাগিয়ে ভালো আরামাইশ করে নেওয়া যাক। তাই সে তাইজুর সাথে একটা ডিল করে। ডিলের নিয়ম অনুসারে আলী মিংমিংকে খুঁজতে তাইজুকে সাহায্য করবে।
তার বদলে তাইজু আলীকে তার নিজের বাড়িতে রাখবে আর ভরপুর তাকে খাবার খাওয়াবে। এদিকে তাইজু উপায় না পেয়ে আলীর সাথে রাজি হয়ে যায় এবং তাকে নিজের বাড়িতে নিয়ে আসে। তাইজুর চকচকে পরিষ্কার বাড়ি দেখে তো আলী অনেক খুশি হয়ে যায় আর সে এদিক সেদিক দৌড়াদৌড়ি লাফালাফি করতে শুরু করে দেয়। আর এদিকে বেচারা তাইজু তো এগুলো দেখে হাতে ন্যাপকিন নিয়ে সারা ঘর পরিষ্কার করে বেড়াচ্ছিল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে সে তো আর নিজের ফ্ল্যাটটাকে চিনতেই পারে না, কেননা তার ফ্ল্যাটের অবস্থা করে রেখেছে এইরকম। আলী তার ফ্ল্যাটের এমন বেহাল দশা করেছে যেটা দেখে আর মনে হচ্ছে না সে কোনো পারফেক্ট মানুষ। তার ঘরটা একেবারে ইমপারফেক্ট বানিয়ে দিয়েছে। ফ্ল্যাটের এই অবস্থা দেখে তাইজু তো আলীর উপরে ভীষণ ক্ষেপে যায় এবং তাকে মারার জন্য তাড়া করে। ঠিক সেই মুহূর্তে তাইজুর মেয়ে শিউ ইয়ং সেখানে চলে আসে। সে তার দুই বান্ধবীকে নিয়ে তার বাড়িতে আসে। আসলে তাইজুর স্ত্রী কয়েক বছর আগে মারা গিয়েছে এবং তার জন্য তার মেয়ের সাথে তার খুব একটা ভালো সম্পর্ক নাই এবং তার মেয়েও এখন বাইরেই থাকে। আসলে তাইজু বা কি করবে, তার এমন একটি কাজ যেটার জন্য তাকে পরিবার থেকে দূরে থাকতে হয়, কেননা তার সাথে কোনো পরিবার পরিজন থাকলে তাদেরও ক্ষতি হওয়ার রিস্ক থাকে। এদিকে সেদিন ছিল শেউ ইয়াং এর জন্মদিন। তার বাবা তাকে প্রমিস করেছিল জন্মদিনে তাকে বাড়িতে আসতে এবং তাকে কোনো একটা সারপ্রাইজ দিবে, আর সেজন্য সে তার দুই বান্ধবীকে নিয়ে তার বাবার বাড়িতে এসেছিল। কিন্তু বাড়িতে এসে এরকম ডাস্টবিনের মতো অবস্থা দেখে সে তো বুঝে যায় তার বাবার কিছুই মনে নাই, বরঞ্চ তার যে আজকে জন্মদিন এই কথাটাও হয়তো তার বাবা ভুলে গিয়েছে। আর তার জন্য কোনো সারপ্রাইজ তো সে তার বাবা রাখেইনি। মেয়ের মন খারাপ দেখে তাইজু তার মেয়ের কাছে গিয়ে ক্ষমা চায়। ঠিক তখনই শেউ ইয়ং এর চোখ পড়ে আলীর দিকে। সে এটা দেখে খুশি হয় যে তার বাবা এখন পশু পাখি ঘরে রাখছে। তার বাবা অন্তত নিজের ভয়টাকে কাটিয়ে একটা পশু পাখিকে নিজের কাছে রেখেছে। শেউ ইয়ং আলীকে পেয়ে অনেক খুশি হয়ে যায়। এটা দেখে তাইজু আর তাকে আসল সত্যিটা আর বলে না। সেদিনকে সারাদিন শেউ ইয়ং আলীর সাথে খেলাধুলা করে। তারা একসাথে পার্কে ঘুরতে যায় আর অনেক সুন্দর একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করে। এরপরে শেউ ইয়ং বাবার কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে আলী লক্ষ্য করে একটু দূরে আতশবাজি ফোটানো হচ্ছে। আতশবাজিগুলো দেখে তার সার্বিয়ার সেই ফাইটের দিনগুলোর কথা মনে পড়ে যায়, কিভাবে একটা ব্লাস্টের মাধ্যমে তার মালিকটি মারা গিয়েছিল। এগুলো মনে পড়তে তার মনটা একেবারে খারাপ হয়ে যায়। তাইজু তখন আলীকে গিয়ে জিজ্ঞাসা করে তোমার মন খারাপ কেন? তখন আলী বলে আমার মনে পড়েছে যে মিংমিংকে কিডন্যাপ করেছে ওই লোকটার কারণে সার্বিয়াতে আমার মালিক মারা গিয়েছিল। একদিন আমরা একটা বম ডিফিউজ করতে গিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সে বমটা ফেটে গিয়ে আমার মালিক মারা যায়। তবে যে লোকটা বম ব্লাস্ট করেছিল আমি তাকে দেখতে পেয়েছিলাম। আমি গিয়ে কামড় দিয়ে তাকে আটকানোর চেষ্টা করেছিলাম, কিন্তু আমি তাকে আটকাতে পারিনি। তবে একটা জিনিস আমার পরিষ্কার মনে আছে, ওই লোকটার একটা পা নকল ছিল, সেই লোকটার একটা পা লোহা দিয়ে বানানো ছিল। আর যেদিনকে মিংমিং কিডন্যাপ হয় সেদিনকে আমি ওই লোকটার গন্ধ পেয়েছিলাম। আলী আরো বলে আমি আমার মালিককে খুবই ভালোবাসতাম, আমার মালিকও আমাকে খুবই স্নেহ করত। আলীর কথাগুলো শুনে তাইজুও অনেক ইমোশনাল হয়ে যায়। আলীর মনটা ভালো করার জন্য সে অবশেষে আলীর সাথে খেলাধুলা করতে শুরু করে দেয়। এদিকে মিংমিং এর কিডন্যাপাররা যখন তাকে খাবার দেয় তখন মিংমিং ম্যাডাম তো আবার বলে ওঠে আমি এসব আজেবাজে খাবার খাই না, আমি এক বিশেষ প্রজাতির বাঁশ খাই, তাই বলে খাবারটা ছুঁড়ে মারে। এখন এত বড় একটা ভিআইপি কে তো আর না খাইয়ে রাখা যায় না, তাই না? তাই কিডন্যাপাররা তার জন্য বাঁশের ব্যবস্থা করে। এদিকে মিংমিং ম্যাডাম তো বাঁশ খেতে শুরু করে দেয়। এদিকে তাকে খুঁজতে খুঁজতে তাইজু আর আলী একটা বাঁশের ফার্মে চলে আসে। সেখানে গিয়ে আলী কিডন্যাপারের গন্ধ পায়, তাই তারা সেই ফার্মের মালিকের ছাগলের কাছে গিয়ে কিডন্যাপার সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন সেই ছাগলটা তাকে কিডন্যাপারের গাড়ির নাম্বারটা বলে দেয়। গাড়ির নাম্বার পেয়ে যখন তারা অনলাইনে সার্চ করে তখন তারা দেখে সেই গাড়ির মালিক একটা নামি দামি বায়োটেক কোম্পানির মালিক, আর লোকটার নাম ছিল ম্যানসেক। লোকটার ছবি দেখে আলী তো সঙ্গে সঙ্গে চিনে ফেলে, আর সে বলে এই লোকটাই তো মিংমিংকে কিডন্যাপ করতে এসেছিল। কিন্তু এই ব্যাপারটা নিয়ে তাইজুর মনে একটু সন্দেহ কাজ করে যে এত বড় একটা কোম্পানির মালিক মিংমিংকে কেন কিডন্যাপ করবে, আর কেনই বা সে এরকম একটা তুচ্ছ পান্ডাকে কিডন্যাপ করতে যাবে। কিন্তু তারপরে সে আলীর উপর বিশ্বাস করে তার অফিসে চলে যায়। সেখানে গিয়ে জানতে পারে ম্যানসিক এমন একটা প্রজেক্ট নিয়ে কাজ করছে যেটার মাধ্যমে পান্ডার ডিএনএ ব্যবহার করে নতুন এক প্রজাতির প্রাণী তৈরি করা হবে এবং তারা বন্য পান্ডাদের মতো হিংস্র হবে না এবং মানুষের খুব সহযোগী হবে। আর এই পান্ডাগুলো আসল পান্ডাদের মতোই হবে দেখতে কিউট, কিন্তু বন্য পান্ডাদের মতো হিংস্র হবে না। তাইজু বুঝতে পারে যে এরা মিনমিনকে হয়তো তার ডিএনএর জন্যই ধরেছে। তাইজু তখন সুযোগ বুঝে সবাইকে মেরে মেনসিককে ধরে ফেলে এবং তাদের বডিগার্ডকে মেরে মেনসিককে তার নিজের অফিসে ধরে নিয়ে যায়। কিন্তু সে ভুল করে এদিকে আলীকে মেনসিকের অফিসেই ফেলে যায়। এদিকে তার বস যখন তাকে জিজ্ঞাসা করে যে তুমি মেনসিককে কিভাবে ধরেছো এবং কোন তথ্যের উপর ভিত্তি করে ধরেছো, কিন্তু তখন তো তার মুখ দেওয়ার কোনো কথা বাড়ায় না, কেননা সে তো একটা কুকুরের কথার উপরে ভিত্তি করে লোকটাকে ধরেছিল। তাই সে উত্তর না দিতে পেরে ওখান থেকে বের হয়ে যায়। তাইজু ব্যাপারটা সবাইকে বোঝানোর চেষ্টা করে ঠিকই, কিন্তু তার কাছে কোনো প্রমাণ ছিল না। তাই মিথ্যা দোষের উপর অপরাধে তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়। এদিকে এনআইএস এর অফিস থেকে বের হয়ে ম্যানসিক সোজা চলে যায় তার লোকদের সাথে কথা বলতে। আসলে যাদেরকে সে মিংমিংকে কিডন্যাপ করার জন্য হায়ার করেছিল, সেখানে আমরা দেখতে পাই মিংমিংকে আসলে ম্যানসিক না বরং ডেমেন নামের একটা লোক কিডন্যাপ করেছিল। আর সে নিজেকে আড়াল রাখার জন্য ম্যানসিকের মুখোশটাই ধারণ করে রেখেছিল। এজন্যই আলী তাকে আসলে ম্যানসিক ভেবে বসেছিল। তারপরে আমরা দেখি ডেমেন ম্যানসিককে এমন একটা ক্যাপসুল বম দেখায়
যেটা কোনো মানুষ বা অন্য প্রাণীদেরকে খাইয়ে দিলে একটা নির্দিষ্ট সময় পরে রিমোট কন্ট্রোলের মাধ্যমে সেটাকে বাস্ট করানো যায় এবং তার আশেপাশে থাকা সকল মানুষ বা অন্য প্রাণীরা ব্লাস্ট করে মারা যায়। তাদের এইসব কথাগুলো আলী তো আড়াল থেকে শুনে ফেলে। এরপরে আলী নিজেই মিনকে খুঁজতে শুরু করে দেয় এবং অবশেষে খুঁজেও পায়। সে মিনকে বলে, তুমি একেবারেই চিন্তা করো না, আমি তোমাকে যে করে হোক বাঁচিয়ে নিয়ে যাব। সেখান থেকে আলী সরাসরি চলে যায় তাইজুর বাড়িতে। সে তাইজুর বাড়িতে গিয়ে বারবার কলিং বেল বাজাতে থাকে, কিন্তু তাইজু তো দরজাটা খুলে না, কেননা তার জন্য তো তাইজুর চাকরিটা হারাতে হয়েছে। তাই এখন আর সে আলীর উপরে আর বিশ্বাস করছে না। এদিকে আলীকে তো আবার মিলিটারি লোকজন ধরে নিয়ে যায়, কেননা সে মিলিটারি রুলস ভঙ্গ করেছে। তাই এখন মিলিটারিরা তাকে মেরে ফেলবে। এদিকে আলীর সাথে দেখা করার জন্য তার মেয়ে তার বাড়িতে আসে, কিন্তু সে এসে যখন দেখে যে আলী সেখানে নেই, তখন সে বুঝতে পারে তার বাবা আলীকে তাড়িয়ে দিয়েছে। এটা বুঝতে পেরে সে অনেক কান্নাকাটি করে। মেয়ের এমন কান্নাকাটি দেখে তারও অনেক মায়া হয় এবং সে অবশেষে আলীকে ছাড়িয়ে আনার সিদ্ধান্ত নেয়। এরপরে সে আলীকে খুঁজতে বেরিয়ে পড়ে। সে মিলিটারি ক্যাম্পে গিয়ে তাদেরকে মেরে আলীকে ছাড়িয়ে আনে। তাইজুকে আবার ফেরত পেয়ে আলী তো খুবই খুশি হয়ে যায়। তাইজু রাগের গলায় আলীকে বলে, দেখো তোমাকে আমি বাঁচিয়েছি, এর মানে এই না তোমার প্রতি আমার রাগ নেই, তুমি এখনই আমার সামনে থেকে চলে যাও। তখন আলী তাইজুকে বলে, আমি মিংমিনকে খুঁজে পেয়েছি। এটা শুনে তাইজু আলীর সাথে মিংমিং এর কাছে চলে যায়। সেখানে হঠাৎ করে আবার ক্রনি চলে আসে। ক্রনিকে সেখানে দেখে তাইজু তো বুঝতে পারে একে যদি নিয়ে যায় তাহলে কোনো না কোনো গড়বড় করবে, কারণ সে বুঝতেই পারছে এই ছেলে যেখানে যায় সে ভালো করার বদলে খারাপ কিছুই করে। তাই সে তাকে একটা ঘুষি দিয়ে ওখানে অজ্ঞান করে থুয়ে চলে যায়। তারপরে তারা লুকিয়ে লুকিয়ে ডেমেনের ওয়্যার হাউসে ঢোকে। সেখানে একটা ইলেকট্রনিক গান খুঁজে পেয়ে তাইজু সবাইকে এক এক করে কুপপাত করে ফেলে। তবে সেখানে ডেমেনের সাথে তাইজুর অনেক মারামারি হয়। ডেমেন তাইজুকে মারতে যাবে, ঠিক তখনই আলী এসে তাকে কামড়ে দেয় এবং তাকে বাঁচিয়ে নেয়। এরপর তারা মিংমিংকে ছাড়িয়ে নিয়ে দৌড়াতে থাকে। তারা তিনজন মিলে সেখান থেকে পালাতে থাকে, কিন্তু এদিকে ডেমেনের বাকি লোকজনরা তাদের পিছু করা শুরু করে। তখন তাইজুরা উপরে উঠে উপর থেকে অনেকগুলো ড্রাম তাদের দিকে ছুড়ে ফেলে, যাতে করে তারা উপরে না আসতে পারে। তবে এখানে একটা ফানি ব্যাপার হচ্ছে, ওই ব্যারেলগুলোর মধ্যে একটিতে তাইজুর বন্ধু ক্রনিও ছিল। তাই বেচারাটা এভাবে গড়াতে গড়াতে গিয়ে গুন্ডাদের উপরে পড়ে। এদিকে তাইজু, আলী আর মিংমিং সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। হাঁটতে হাঁটতে তাদের তো সারা রাত পার হয়ে যায়। অবশেষে তারা অনেক কষ্টে মেন রোড খুঁজে পায়। কিন্তু সারা রাত হেঁটে মিংমিং ম্যাডাম আমাদেরকে বলে ওঠে, আমি অনেক ক্লান্ত হয়ে গেছি বাবু, আমি একজন ভিআইপি মানুষ, আমিও তো হাঁটতে টাটতে পারবো না, তাহলে আমার চেহারা খারাপ হয়ে যাবে। তাই সেলিব্রিটি ম্যাডামকে এখন তারা একটা বাসে তোলে। সেখানে তাইজু সবার সামনে এমন একটা ভান করে যেন এটা কোনো একটা মানুষ পান্ডার পোশাক পরে দাঁড়িয়ে আছে। কোন রকম করে ম্যানেজ করে তাইজু সেই পান্ডাটাকে নিজের বাড়িতে নিয়ে যায়। এদিকে বাড়িতে গিয়ে সে শেউয়েং অর্থাৎ তার মেয়েকে বাড়িতে আসতে বলে। তাইজু তার মেয়েকে মিংমিং এর সাথে পরিচয় করিয়ে দেয়। মিংমিং এর সাথে অনেকটা সময় কাটায়। এদিকে মিংমিং পালিয়ে যাওয়াতে তো ডেমেনের মাথা তো একেবারে গরম হয়ে গেছে, এমনকি ম্যানসেকের মাথাও অনেক গরম হয়ে গেছে, কেননা তার সব প্ল্যান মাটি হয়ে গেছে। রাগের মাথায় সে যখন গিয়ে ডেমেনকে উল্টাপাল্টা বলতে শুরু করে, তখন ডেমেন তার মুখে সেই ক্যাপসুল বোমটি ঢুকিয়ে দেয়। এরপরে তাকে একটা রুমের মধ্যে আটকে রাখে। আসলে ডেমেনের প্ল্যান ছিল ওই পান্ডার ডিএনএ নেওয়া নয়, তার প্ল্যান ছিল মিনমিনকে ওই ক্যাপসুলটা খাইয়ে আবার চিড়িয়াখানায় ফেরত রাখা। কারণ ডেমেন আগে থেকে জানতো কোরিয়াতে একটা শোতে মিনমিনকে উপস্থাপন করা হবে এবং সেখানে কোরিয়া এবং চায়নার অনেক বড় বড় নেতারা আসবে সেই অনুষ্ঠানে। আর সেখানেই সে মিংমিং এর মাধ্যমে ওই ক্যাপসুলটা দিয়ে বোম ব্লাস্ট করে সবাইকে মেরে ফেলার প্ল্যানে আছে। আসলে তার প্ল্যান ছিল দুই দেশের মধ্যে সম্পর্ক নষ্ট করা। এদিকে ম্যানসিককে সেই ওয়্যার হাউসে রেখেই ডেমেন তার লোকজনকে নিয়ে বাইরে বের হয়ে আসে এবং সেখানে ওয়্যার হাউসেই ব্লাস্ট হয়ে ম্যানসিক মারা যায়। এদিকে তাইজু তার বসকে বাড়িতে নিয়ে গিয়ে মিংমিংকে দেখায়। মিংমিংকে সুস্থ দেখে তার বস তো অনেক বেশি খুশি হয়ে যায়। এখানে আমরা দেখতে পাই শুধু মিংমিং এ নয়, তাইজু এখন পর্যন্ত যতগুলো পশু পাখির কথাবার্তা শুনে বুঝতে পেরেছে তাদের সবাইকে তার বাড়িতে নিয়ে এসেছে। এখন তার বাড়িটা দেখেই মনে হয় এটা একটা চিড়িয়াখানা। যাই হোক, তাইজু আর তার বস মিংমিংকে নিয়ে বাইরে যায়। তবে সেখানে পৌঁছানোর সাথে সাথে আলীর নাকে একটা গন্ধ ভেসে আসে। গন্ধটা একটু অদ্ভুত টাইপের থাকলে সে সেটাকে ফলো করতে বাইরে চলে যায়। তখনই ডেমনের লোকেরা তাকে সেখান থেকে বন্দি করে নিয়ে চলে যায়। তাইজু আলীকে ধরে নিয়ে যেতে দেখে তাদের পিছু করা শুরু করে, কিন্তু তার আগে তারা সেখান থেকে পালিয়ে যায়। এরপরে তাইজু বাড়িতে ফিরে একটা পাখিকে আলীর লোকেশন খুঁজে বের করার জন্য বলে। তখন সেই পাখি শহরের সকল পাখিদেরকে বলে সবাই মিলে আলীর লোকেশন খোঁজার চেষ্টা করতে থাকে। এদিকে ডেমেন আলী সহ আরো অনেকগুলো মিলিটারি কুকুরকে সেই ট্যাবলেট বোমটি খাইয়ে দিয়েছিল, কারণ এই কুকুরগুলোকে সেই অনুষ্ঠানে নিয়ে যাওয়া হবে। ইভেন্টের দিন ডেমেনের লোকজন অফিসার সেজে সেই কুকুরগুলোকে নিয়ে সেই জায়গাতে যায়। ইভেন্ট শুরু হওয়ার পর যখন মিনমিনকে নিয়ে আসা হয়, তখন ডেমেন ওই কুকুরগুলোর পেটের মধ্যে সেই বোমের টাইমারটি অন করে দেয় এবং তার লোকজনেরা সেই কুকুরগুলোর গলার শিকলগুলো খুলে দেয়। এতে কুকুরের দৌড়াদৌড়ি দেখে সবাই ভয়ে ছোটাছুটি করতে
করতে থাকে। আর এদিকে ডেমেনের লোকেরা বাইরে থেকে ওয়্যার হাউসের দরজাটি বন্ধ করে দেয় যেন কেউ বাইরে বেরোতে না পারে। এই পরিস্থিতি দেখে তাইজু তো বুঝে উঠতে পারে না সে কি করবে। তখন হঠাৎ তার ক্রনি সেই স্পেশাল কলমটির কথা মনে পড়ে যায়। সে পেনটা বের করেই ক্লিক করেই সেখানকার সকল ইলেকট্রনিক ডিভাইস অর্থাৎ বম সহকারে অন্যান্য সকল ডিভাইস বন্ধ হয়ে যায়। সেই সাথে কুকুরগুলোর পেটের মধ্যকার বমগুলো ডিফিউজ হয়ে যায়। এর অর্থ হলো এবারও ডেমেনের প্ল্যানটি পুরোপুরি ভেস্তে গেল। এটা দেখেই ডেমেন সেখান থেকে চলে যেতে গেলে আলী তার পেছন পেছন গিয়ে তার উপরে ঝাঁপিয়ে পড়ে। আলী ডেমেনের উপরে হামলা করলে সে আলীকে দূরে ছুঁড়ে মারে, এতে আলীর মাথায় অনেক আঘাত লাগে। এরপর ডেমেন আলীকে মারার জন্য গুলি করতেই তখনই তাইজু এসে আলীকে বাঁচিয়ে নেয় এবং গুলিটা তার নিজের কাঁধে লাগে। তখন তাইজু অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরলেই তাইজু দেখে সে হসপিটালে। বেড থেকে উঠে দেখে আলী নিথর হয়ে পড়ে আছে। আলী মারা গেছে ভেবে তাইজু আর তার মেয়ে অনেক কান্নাকাটি করা শুরু করে দেয়। তখন এক ডক্টর এসে বলে আলী আসলে মারা যায়নি, তাকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুমিয়ে রাখা হয়েছে। এটা শুনে তাইজু আর তার মেয়ে অনেক খুশি হয়ে যায়। এরপরে এনআইএস এর ডিরেক্টর আলীকে তার সাহসিকতার জন্য মেডেল পুরস্কার দেয়। আর এর মধ্যে দিয়েই আজকের এই ইমোশনাল এবং ড্রামাটিক গল্পটা এখানেই শেষ হয়ে যায়। এটা একটা ফানি এবং ইমোশনাল গল্প ছিল। তো আপনাদের যাদের এই গল্পটা ভালো লেগেছে তারা অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর আপনাদের মধ্যেও যদি এরকম পশু পাখির ভাষা বোঝার কোনো ক্ষমতা চলে আসতো তাহলে আপনারা কি করতেন এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।